প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই যে যেখানে আছো নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। এর আগে ক্লাস নেওয়ার মতো সুযোগ হয়নি। আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিব সেটা হলো উচ্চতর গণিত প্রথম পত্র, জ্যামিতি অধ্যায় 3। উচ্চতর গণিত প্রথম পত্র, জ্যামিতি অধ্যায় 3। তোমরা যে যেখানে আছো সবাইকে আমি আমার এই অনলাইন ক্লাসে অভিনন্দন জানাচ্ছি এবং তোমাদের আব্বা আম্মুদেরকে আমার সালাম দিও। আমার ক্লাস অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং খাতায় লিখবে, আমি আশা করি। আমি আমার পরিচয়টা দেই। আমার পরিচয় হলো অশোক কুমার পোদ্দার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, দনিয়া কলেজ, ঢাকা। অশোক কুমার পোদ্দার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, দনিয়া কলেজ, ঢাকা। তোমরা যে যেখানেই আছো তারা আমি যা এখন পড়াবো প্রত্যেকে অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। প্রথমে দেখো, 9-10 যে জ্যামিতি পড়েছো তোমরা, সেই জ্যামিতি আর এখনকার জ্যামিতি এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। 9-10 জ্যামিতি একরকম ছিল, কিছু সংখ্যক সম্পাদ্য, কিছু সংখ্যক উপাদ্য মুখস্থ করেছ, হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু তা না। এখানে পুরা জ্যামিতিটা তোমাদের পুরাপুরি বুঝতে হবে এবং সেই সাথে সাথে প্রবলেম সলভ করতে হবে। তা আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করব, জ্যামিতির অধ্যায় 3, সরলরেখা। সরলরেখা চ্যাপ্টারটার নাম সরলরেখা, কিন্তু প্রথমে 4টে চ্যাপ্টার হলো স্থানাঙ্ক। স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক। এটা আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি কিভাবে লিখতে হয়। ধরো 2, 3, এটা একটা বিন্দুর স্থানাঙ্ক। তো আমি প্রথমে একেবারে মানে প্রাইমারি স্টেজ থেকেই শুরু করব। প্রথম কথা হলো, আমরা যে সরলরেখা পড়াবো তাহলে আগে আমার দরকার সরলরেখা কাকে বলে বা রেখা বলতে আমরা কি বুঝি, তারপরে সরলরেখা বলতে কি বুঝি সেইটা বোঝানোর পরে তারপর আমরা চ্যাপ্টারের মধ্যে যাব। তাহলে এখন দেখো, রেখার ধারণাটা আমাদের সবারই আছে। তোমরা এর আগেকার ক্লাসে পড়েছো, 3 থেকে এখন সরলরেখার সংজ্ঞা পড়ানো হয়। তারপরেও আমাদের স্টুডেন্টদের প্রশ্ন করলে অনেক সময় বলতে পারে না। তা রেখা হলো, সর্বপ্রথম রেখার সংজ্ঞাটা দেয় গণিতবিদ ইউক্লিড। ইউক্লিডের প্রথম সংজ্ঞাটা উনি যেটা দিয়েছেন সেটা হলো প্রস্থহীন দৈর্ঘ্য। প্রস্থহীন দৈর্ঘ্য, প্রস্থহীন দৈর্ঘ্য, তার মানে প্রস্থ নাই, শুধু দৈর্ঘ্য আছে। এটা আমরা সংজ্ঞা আকারেও পড়েছি যে যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নাই তাকে রেখা বলে। এটা হলো সর্বপ্রথম রেখার ধারণা। তারপরে পরবর্তীতে রেখার ধারণাটা এরকম হয় যে রেখা হলো অবিরত বিন্দুর সেট, যা ইচ্ছামতো যে কোনো দিকে বর্ধিত করা যায়। অবিরত বিন্দুর সেট, রেখা হলো অবিরত বিন্দুর সেট, যা ইচ্ছামতো যে কোনো দিকে বর্ধিত করা যায়। তাহলে অবিরত বিন্দু, মানে আমি যদি এরকম করে বিন্দু দেই, দেখা যাবে এই বিন্দুর মধ্যে আবার বিন্দু দিলাম, আবার বিন্দু দিলাম, এরকম করতে করতে এখানে একটা রেখা উৎপন্ন হবে। অবিরত বিন্দুর সেট, তাহলে এটা একটা রেখা। অবিরত বিন্দুর সেট, এরকম করে আমি একটা রেখা উৎপন্ন করতে পারি। তাহলে অসংখ্য বিন্দু একসাথে করে রেখা উৎপন্ন করা যায়। তারপরের ধারণাটা হলো, অন্যভাবে বলা যায়, একটি রেখা হলো কোনো পথ যা একটি চলমান বিন্দুর সঞ্চারণের দ্বারা সৃষ্টি। একটি রেখা হলো কোনো পথ যা একটি চলমান বিন্দুর সঞ্চারণের দ্বারা সৃষ্টি। তাহলে রেখা হলো কোনো পথ যা একটি চলমান বিন্দুর সঞ্চারণের দ্বারা সৃষ্টি।
তাহলে রেখার সংজ্ঞাটা আমরা কি পাইলাম সর্বশেষ, যে কোনো সমতলে অবস্থিত কোনো চলমান বিন্দুর গতিপথই হলো রেখা। তাহলে এটা আমরা বললাম রেখা। তাহলে রেখা আবার কয় প্রকার আমরা জানি, রেখার দুই প্রকার, একটা হচ্ছে সরল রেখা, একটা হচ্ছে বক্ররেখা। তা আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু সরল রেখা। তাহলে সরল রেখার সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? সরল রেখা হলো কোনো সমতলে অবস্থিত কোনো চলমান বিন্দু যদি কোনো দিক পরিবর্তন না করে সর্বদা সোজা পথে চলে, তাহলে ওই বিন্দুর সঞ্চার পথই হলো সরল রেখা। কোনো সমতলে অবস্থিত কোনো চলমান বিন্দু সর্বদা সোজা পথে চলে, কোনো দিক পরিবর্তন যদি না করে, তাহলে ওই বিন্দুর যে সঞ্চার পথ সেটাই হলো সরল রেখা। আর যদি দিক পরিবর্তন করে তাহলে সেটা হবে বক্ররেখা। তাহলে এখন আমরা রেখার সংজ্ঞা জানলাম, রেখার ধারণা জানলাম, রেখার সংজ্ঞা জানলাম, সরল রেখার সংজ্ঞা জানলাম। তাহলে সরল রেখার সংজ্ঞাটা আমি আরেকবার বলি। কোনো চলমান বিন্দু, কোনো সমতলে অবস্থিত কোনো চলমান বিন্দু যদি কোনো দিক পরিবর্তন না করে সর্বদা সোজা পথে চলে, তাহলে তাকে সরল রেখা বলে। এখন এই সরল রেখার মধ্যে, চ্যাপ্টারটার মধ্যে যে কয়েকটা জিনিস আমার বিশেষ প্রয়োজন বা অবশ্যই আমাদের পড়াতে হবে, সেগুলো হলো সমতলে কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক। তারপরে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, আর হলো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এই তিনটে জিনিস নিয়ে আমি এখন পুরোপুরি আলোচনা করব। কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক, সমতলে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক। তাহলে প্রথমে দেখো আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক। আয়তাকার আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক, এটাকে সংক্ষেপে কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়। কার্তেশীয় স্থানাঙ্ক, আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্কটাই হলো কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে কার্তেশীয় স্থানাঙ্কটা কি সেটা আমি এখন বুঝাবো। কোন একটা বস্তু, যেমন একটা বই, এই বইয়ের পৃষ্ঠই হলো তল, এটা হলো একটা তল। এই যে তল, তলের উপর অবস্থিত যে কোনো দুইটি বিন্দু সংযোজক রেখা, তলের উপর অবস্থিত যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখা যদি সম্পূর্ণরূপে ওই তলের উপর অবস্থিত হয়, তাহলে সেই তলকে বলা হয় সমতল। একটা হচ্ছে তল, একটা হলো তল, আর একটা হলো সমতল। সমতল, তাহলে তল হলো কোন একটা বস্তুর পৃষ্ঠই হলো তল, বস্তুর পৃষ্ঠকেই তল বলে। আর কোন তলের উপর অবস্থিত যে কোনো দুইটি বিন্দু সংযোগ সরলরেখা যদি সম্পূর্ণরূপে ওই তলে থাকে, তবে ওই তলকে বলা হয় সমতল। তাহলে এখন আমরা তল এবং সমতলের ধারণা পাইলাম। তারপরে কার্তেশীয় স্থানাঙ্ক বোঝাতে হলে আমার সমতল শব্দটা আমাদের প্রয়োজন। কোনো সমতলে লম্বভাবে অবস্থিত পরস্পরচ্ছেদী দুইটি নির্দিষ্ট সরলরেখাকে আয়ত অক্ষ, কোনো সমতলে লম্বভাবে অবস্থিত, এ হলো একটা সমতল, এইটা একটা বোর্ড, একটা সমতল, বোর্ডের এই উপরিভাগ একটা সমতল, পরস্পরচ্ছেদী দুইটি সরলরেখা, এ হলো পরস্পরচ্ছেদী দুইটা সরলরেখা। এই পরস্পরচ্ছেদী দুইটি সরলরেখাকে আয়ত অক্ষ বলা হয়। আর এই সরলরেখা দুইটা যেখানে ছেদ করে সেইটা হলো মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু বলে, মূল বিন্দু। আর এই অক্ষদ্বয় যেটা, অক্ষদ্বয়ের যেটা অনুভূমিক, এইটা হলো অনুভূমিক, ভূমির সমান্তরাল যেটা সেটা হলো অনুভূমিক, এক্স ও এক্স ড্যাশ, এটাকে বলা হয় এক্স অক্ষ। আর যেটা উলম্ব সেটা এই খাড়া রেখাটা সেটা হলো ওয়াই অক্ষ। তাহলে এইটা হলো এক্স অক্ষ, এক্স অক্ষ, আর এটা হলো ওয়াই অক্ষ। তাহলে আর এই যে সমতল,
সেই সমতলকে বলা হয় কার্তেশীয় সমতল। আমরা এই যে বিন্দুর স্থানাঙ্ক আমরা প্রথমে দেখাইলাম, একটা বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্কটা হলো, এই বিন্দুটা হচ্ছে কার্তেশীয় সমতলে অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক। কার্তেশীয় সমতলের ক্ষেত্রে বিন্দুর স্থানাঙ্কটা আমরা ওইরকম লিখতে পারি 2, 3, -2, -3, 5, 4 এরকম আরও অসংখ্য বিন্দু লেখা যায়। তা এখানে এই যে এক্স অক্ষ আর এই যে ওয়াই অক্ষ, এই দুইটা অক্ষ দেখো এই সমতলকে পুরা 4 ভাগে ভাগ করেছে। এইটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ। এইটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। এটা হলো তৃতীয় চতুর্ভাগ। আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ। এখন আমি ওয়াই অক্ষ থেকে একটা দূরত্ব নিলাম, সেই দূরত্বটা মনে করলাম এ, এখান থেকে এইটুকু এ, আর তাহলে এখান থেকে এইটুকুও কিন্তু এ। আর এক্স অক্ষ থেকে এইটার যে দূরত্ব, এক্স অক্ষ থেকে এইটা, এটা হলো বি। এখন এই ওয়াই অক্ষ থেকে এ দূরত্ব আর এক্স অক্ষ থেকে বি দূরত্বে অবস্থিত একটা বিন্দু, আমি এটা মনে করলাম পি অফ এ বি। এখান থেকে এইটুকু যাবে এ, এখান থেকে এইটুকু যাবে বি। এই জায়গা ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা, ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব এ, এইটা হলো এই বিন্দুর ভুজ। আর এক্স অক্ষ থেকে বিন্দুটার যে দূরত্ব বি, সেটা হলো এই বিন্দুর কোটি। তার মানে ভুজ আর কোটি, একটা বিন্দু হওয়ার জন্য কি লাগবে? ভুজ আর হলো কোটি। ভুজ আর কোটি মিলে একটা বিন্দু হয়। তাহলে ভুজটা কি? ভুজটা হলো এক্স এর মান, একটা বিন্দুর এক্স এর মান। এক্স এর মানটা কিভাবে পাই? এইটা ওয়াই অক্ষ, সেই ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব যা, সেটাই হলো ভুজ। আর এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব যা, সেটা হলো বিন্দুর কোটি। আর এখানে আরেকটা বিষয় আমরা জানাইয়া যাব, সেটা হলো এটাই যে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে যে কোনো বিন্দুর ভুজ এবং কোটি দুইটাই ধনাত্মক। এখানে এসে কি দ্বিতীয় চতুর্ভাগে ভুজ, এখানে হলো প্লাস প্লাস, এখানে মাইনাস প্লাস, এখানে মাইনাস মাইনাস, এখানে হলো প্লাস মাইনাস। তার মানে প্রথম চতুর্ভাগে যে কোনো বিন্দুর ভুজ এবং কোটি দুটাই ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে ভুজ ঋণাত্মক, কোটি ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগে ভুজ এবং কোটি দুটাই ঋণাত্মক। চতুর্থ চতুর্ভাগে ভুজ ধনাত্মক, কোটি ঋণাত্মক। ঠিক আছে, সবাই বুঝেছ? এগুলা 9, 10-এও ছিল, তোমরা এগুলো সম্পর্কে ধারণা আগেই পেয়েছ। তারপরেও আমি আমার প্রথম থেকেই যেহেতু শুরু করতে চাইছি, সব আমি ভুলে গেলাম। তাহলে এই যে সমতল এবং এই যে বিন্দুর স্থানাঙ্ক, এই টোটালটাই হলো কার্তেশীয় স্থানাঙ্ক বা কার্তেশীয় সমতল। কার্তেশীয় বিন্দুর স্থানাঙ্ক সম্পর্কে তোমাদের ধারণা আগে থেকেই আছে, কিন্তু এই বিন্দুর অবস্থান জানার জন্য আরেকটা পদ্ধতি আছে, আরেকটা স্থানাঙ্ক পদ্ধতি আছে, সেটা হলো পোলার স্থানাঙ্ক। পোলার, এইটা সম্পর্কে ধারণা তোমাদের ইতিপূর্বে হয় নাই। পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্কের বেলায় একইভাবে আমরা একটা মূল বিন্দু, এটা হলো ও, এটা হলো মূল বিন্দু, আর ও এক্সটা এটাকে আমরা বলবো আদি রেখা। আদি রেখা। আর মূল বিন্দু ও বা পোল, এটাকে বলবো মূল বিন্দু বা পোল। আর আদি রেখা হলো ও এক্স। এইটার সাপেক্ষে এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটা কোণ উৎপন্ন করে
এই কোণটা হলো থিটা, আর এটা হলো ও পি নিলাম, এইটার মাপটা হলো আর, ওপি সমান আর। তাহলে এই যে পি বিন্দু, এই পি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হলো আর থিটা। পি বিন্দুর স্থানাঙ্কটা হলো আর থিটা, এটা হলো পোলার স্থানাঙ্ক। এই জায়গাতে এই যে থিটা, এটাকে বলা হয় ভেক্টর কোণ, আর আরটা হলো ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর। তাহলে পোলার স্থানাঙ্কের বেলায় একটা বিন্দুর স্থানাঙ্ক হলো আমরা আর থিটা দিয়ে প্রকাশ করি। আগে যেরকম আমরা বলছি 2, 3 বা 3, 5 বা -3, -5, কিন্তু এখন আমরা একটা পাবো হলো ব্যাসার্ধ, তার মানে সেটা হলো একটা দূরত্ব, আর একটা পাবো হলো কোণ, এটা হলো কোণ। এরকম আর এর মান 2, থিটার মান 30 ডিগ্রি, আর এর মান 2, থিটার মান 30 ডিগ্রি। ঠিক এইরকম প্রত্যেক জায়গাতেই একটা মান থাকবে, সেটা হলো এই ব্যাসার্ধ ভেক্টর, আর একটা কোণ থাকবে, সেটা ভেক্টর কোণ। এটা হলো পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা বিন্দুর স্থানাঙ্কগুলো এইভাবে পাবো। এখন কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, এখানে যে যে জিনিসগুলো, এখানে এই মূলবিন্দু হলো বা পোল, এটা হলো ও, এটাকে বলা হয় আদি রেখা, এটাকে বলা হয় ভেক্টর কোণ, এটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। কার্তেশীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। এটা খুবই প্রয়োজনীয় এই চ্যাপ্টারটার জন্য, কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে আমি এটা কার্তেশীয় সমতল নিলাম, এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ। এখানে একটা বিন্দু নিলাম, তার নাম দিলাম পি। পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক হলো এক্স ওয়াই, কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই। আবার এই পি বিন্দুরই পোলার স্থানাঙ্ক হলো আর, আর হলো থিটা। যেহেতু আমি দুইটার সাথে সম্পর্ক তৈরি করব, সেহেতু আমার একটা বিন্দুরই দুই পদ্ধতিতে স্থানাঙ্ক নিলাম, তারপর ওপি যোগ করলাম, আর পি থেকে ও এক্সের উপর পি এ লম্ব অঙ্কন করলাম। তারপরে কি হবে, আমরা সহজেই বলতে পারি এই ও এর মান কত, এক্স, এপি এর মান কত, ওয়াই। কারণ এক্স অক্ষ বরাবর এই ও এর মান যেটা আমরা পাবো সেটা হবে ভুজ, আর এই বরাবরে যেটা যাবে সেটা হবে কোটি। এটা আমরা আগেই জেনেছি। তাহলে এখন আমরা পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ওখানে লিখছি, তার এক্স এর মান হলো ও এ, আর ওয়াই এর মান হলো এপি। আর আর থিটা যেটা লিখছি সেটাতে ওপি সমান আর, আর থিটা হলো এইটা থিটা। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন হয়েছে। কি সমকোণী ত্রিভুজ? ও এ পি। তাহলে ত্রিভুজ ও এ পি সমকোণী ত্রিভুজে cos থিটা সমান কি জানি আমরা, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমিটা কি? ভূমি হলো ও এ, অতিভুজটা কি? ওপি। তার মানে ও এ মানে কত? এক্স, ওপি মানে কত? আর। তাহলে এখানে আছে কি? cos থিটা। তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু আর cos থিটা।
এটা আমরা একটা নাম দিলাম। আর সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কত? এপি। অতিভুজটা কত? ওপি। এপি মান কত? ওয়াই। ওপি এর মান কত? আর। তাহলে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এটার নাম দিলাম 2। তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এই যে দুইটা সম্পর্ক আমরা বের করলাম, এই দুইটা সম্পর্কের সাহায্যে আমরা কোনো বিন্দুর যদি পোলার স্থানাঙ্ক জানা থাকে তাহলে তার কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে পারি। তাহলে 1 ও 2 সম্পর্কের সাহায্যে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক জানা থাকলে তার কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করা যায়। পোলার স্থানাঙ্ক আর থিটা এর মানটা যদি জানা থাকে তাহলে আমি এই জায়গা বসায় দেবো, এই জায়গা বসায় দিয়ে তার আমি কার্তেশীয় স্থানাঙ্কের এক্স এর মান নির্ণয় করতে পারি। এবার আমরা এর পরের স্টেপে যাব। এইটুকু সবাই বুঝেছো নিশ্চয়? এরপরে 1 ও 2 কে আমরা বর্গ করে যোগ করব। বর্গ করে যোগ করে পাই। 1 ও 2 কে বর্গ করে যোগ করে পাই। তাহলে কি পাবো? x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। তাহলে আর স্কয়ার ইন্টু কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, আর স্কয়ার ইন্টু 1, এইটার সমান আর স্কয়ার, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা কি করেছি? 1 ও 2 এখানে বর্গ করছি, বর্গ করে আমরা যোগ করেছি। যোগ করার পরে আমরা আর স্কয়ার কমন নিয়েছি, এইটা আমরা 1, এটা আমরা জানি। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা হয়ে গেল 3 নাম্বার। আরেকটা আমরা সম্পর্ক এখান থেকে বের করব, সেটা হলো 2 কে 1 দ্বারা ভাগ করে, 2 কে 1 দ্বারা ভাগ করে, 2 কে 1 দ্বারা ভাগ করে, সেটা আমরা কি পাই? আর সাইন থিটা ডিভাইড বাই আর কস থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে এখানে ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এইটার আমরা নাম দিলাম 4। তাহলে 3 আর 4 আমরা আরও 2টা সম্পর্ক তৈরি করলাম। এই 2টা সম্পর্কের সাহায্যে এখন আমরা আবার এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি। 3 ও 4 সম্পর্কের সাহায্যে কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক জানা থাকলে তার পোলার স্থানাঙ্ক নির্ণয় করা যায়। তাহলে আগেকারটাই ছিল 1 ও 2 সম্পর্কের সাহায্যে কোনো বিন্দু যদি পোলার স্থানাঙ্ক জানা থাকে তার কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করা যায়। আর 3 ও 4 নম্বর সম্পর্কের সাহায্যে কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক যদি জানা থাকে তাহলে তার পোলার স্থানাঙ্ক নির্ণয় করা যায়।
এখানে যদি কার্তেশীয় স্থানাঙ্ক হলো এক্স আর ওয়াই, এই মানটা যদি জানা থাকে তাহলে এখানে বসাবো আর পাবো, এখানে বসাবো আমরা থিটা পাবো। ঠিক আছে, তাহলে এটাই হলো পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে সম্পর্ক। এই জায়গাতে এই বিন্দুর স্থানাঙ্কগুলো নির্ণয় করার ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যে একটা বিন্দু যে কোয়াড্রেন্টে আছে, ধরি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে বা সেকেন্ড বা থার্ড বা ফোর্থ, যে কোয়াড্রেন্টে আছে সেই কোয়াড্রেন্টে কার্তেশীয় স্থানাঙ্কে যে কোয়াড্রেন্টে আছে বিন্দুটাকে পোলার স্থানাঙ্কে চেঞ্জ করার সময়ও সেই কোয়াড্রেন্টে নিয়ে যেতে হবে। কার্তেশীয় স্থানাঙ্কে বিন্দুটার অবস্থান যে কোয়াড্রেন্টে, পোলার স্থানাঙ্কের বেলায় বিন্দুটাকে সেই কোয়াড্রেন্টে নিয়ে যেতে হবে। সেটা কিভাবে নিয়ে যাব? সেটা আমরা কোয়াড্রেন্ট ঘুরাইয়া কোনো সময় পায়ের সাথে যোগ করে, কোনো সময় পাই থেকে বিয়োগ করে, কোনো সময় টুয়াইস পাই থেকে বিয়োগ করে আমরা এটাকে চেঞ্জ করে সেই কোয়াড্রেন্টে নিয়ে যাব। মনে করি একটা বিন্দু আছে এই কোয়াড্রেন্টে, তাহলে সেইটা আমরা এই পোলার স্থানাঙ্ক বের করার সময় বিন্দুটাকে আমরা এই কোয়াড্রেন্টে নিয়ে যাব, কারণ একটা বিন্দুর অবস্থান দুই জায়গা হতে পারে না। এরপরে আমরা যেটা পড়াবো, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এই চ্যাপ্টারটার মূলত দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। একটা বিন্দুর স্থানাঙ্ক কার্তেশীয় থেকে পোলারে কীভাবে নিতে হয়, পোলার থেকে কার্তেশীয়তে কীভাবে নিতে হয়, কার্তেশীয় স্থানাঙ্ক জানা থাকলে পোলার, কার্তেশীয় সমীকরণ জানা থাকলে পোলার সমীকরণ নির্ণয়, পোলার সমীকরণ জানা থাকলে কার্তেশীয় সমীকরণ নির্ণয়, এইগুলি দিয়েই এই চ্যাপ্টারটা। তা এখন আমি দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমি দেখাবো। এইটা এক্স অক্ষ ওয়াই অক্ষ নিলাম, এখানে আমি দুইটা বিন্দু নিলাম, ধরি এই বিন্দুটা হলো পি, পি অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এখানে আরেকটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এটা হচ্ছে কিউ অফ এক্স টু ওয়াই টু। এই হলো দুইটা বিন্দু, এটা হলো পি, এটা হলো কিউ। তাহলে এখানে আমি পি অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান দিলাম, এখানে কিউ অফ এক্স টু ওয়াই টু দিলাম। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমি নির্ণয় করব। এখন পি বিন্দু থেকে ও এক্সের উপর পি এ লম্ব অঙ্কন করি, আর কিউ বিন্দু থেকে ও এক্সের উপর কিউ বি লম্ব অঙ্কন করি, আর পি বিন্দু থেকে কিউ বি এর উপর পি আর লম্ব অঙ্কন করি। তাহলে এখানে আমাদের কয়েকটা জিনিস আমরা আগে থেকেই জানি। কি জানি? এই যে পি অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু, তার মানে ও এ সমান এক্স ওয়ান আর পি এ সমান ওয়াই ওয়ান। ও এ সমান হলো এক্স ওয়ান আর এ পি সমান ওয়াই ওয়ান। যখন কিউ অফ এক্স টু ওয়াই টু, তার মানে ও বি সমান এক্স টু আর বি কিউ বা কিউ বি, বি কিউ সমান ওয়াই টু, এটা আমরা জানি। তাহলে আমরা এ বি সমান পি আর, এদের সমান কি লিখতে পারি? ও বি মাইনাস ও এ। ও বি এর মান কত? ও বি এক্স টু মাইনাস ও এ এক্স ওয়ান। আর কিউ বি থেকে আমরা কিউ আর এর মান বের করতে পারি। কিউ আর এর মানটা কীভাবে বের করবো? কিউ আর ইকুয়াল টু কিউ বি মাইনাস বি আর। তাহলে কিউ বি থেকে যদি বি আর বিয়োগ করি তাহলে কিউ আর পাই। এখন কিউ বি এর মান কত? কিউ বি এর মান হলো ওয়াই টু। তাহলে কিউ বি আর বি আর এর সমান কি লেখা যায়? এপি। তার মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস বের করে নিলাম। একটা হলো এই এ বি আর পি আর পরস্পর সমান, সেইটার মান হলো এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর এইটার মান হলো
y2 মাইনাস y1। তাহলে এখন আমরা দেখতে পারি যে ওই চিত্রে ত্রিভুজ PQR একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? যেহেতু আমি P বিন্দু থেকে QB এর উপরে PR লম্ব অঙ্কন করেছি, তার মানে এই PRটা হলো লম্ব আর এই কোণটা হলো সমকোণ, এই কোণটা সমকোণ, তাহলে এইটা হলো অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা কি পাই? PQ স্কোয়ার ইকুয়াল টু PR এর স্কোয়ার প্লাস QR এর স্কোয়ার। তাহলে PR এর স্কোয়ার মানে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার আর y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। তাহলে অতএব PQ সমান আমরা লিখতে পারি রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা আরেকটু পাই রুট ওভার ভুজদ্বয়ের অন্তর তার স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার স্কোয়ার। তাহলে ভুজদ্বয়ের অন্তরের স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের স্কোয়ার। তাহলে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা ভুজদ্বয়ের বিয়োগফল তার বর্গ করব, যোগ কোটিদ্বয়ের বিয়োগফল তার বর্গ করব, তার উপরে আমরা রুট দিব, তাহলে আমরা বিন্দুর স্থান এই দূরত্ব পাবো। এই ক্ষেত্রে x2 মাইনাস x1 হোল স্কোয়ার করলেও যে রেজাল্ট আসবে, আবার x1 মাইনাস x2 হোল স্কোয়ার করলেও একই রেজাল্ট আসবে, আবার y2 মাইনাস y1 হোল স্কোয়ার করলেও যা আসবে y1 মাইনাস y2 হোল স্কোয়ার করলেও তাই আসবে। তবে একইভাবে নিতে হবে, এখানে x2 এখানে y2, আর প্রথমে যদি x1 নেই তাহলে প্রথমে x1 প্রথমে y1। ঠিক আছে, তোমরা সবাই নিশ্চয় বুঝেছো। এইটা হলো কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র। ঠিক পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস একটু দেখাবো। পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়। আচ্ছা, পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা এখানে একটা মূলবিন্দু ও নিলাম আর এটা OX আদি রেখা, এর সাপেক্ষে দুইটা বিন্দু, একটা হলো P একটা হলো Q। এটা হলো P অফ R1 থিটা 1 আর এটা হলো Q অফ R2 থিটা 2। তাহলে এখানে দুইটা রেখা, একটা হচ্ছে OP আর একটা হচ্ছে OQ। R1 কোনটা? এইটা হলো R1 থিটা 1 এইটা, R2 এটা হলো R2 থিটা 2, এইটা হলো থিটা 2, আর এইটুকু কত? থিটা 2 মাইনাস থিটা 1, থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে এখানে যেহেতু P অফ R1 থিটা 1, তাহলে এইটা হলো R1, এই কোণটা হলো থিটা 1, তারপরটায় R2 থিটা 2, তাহলে এই কোণটা আমরা পাই থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে PQ ইকুয়ালটা আমরা বলতে পারি OP স্কোয়ার প্লাস OQ এর স্কোয়ার মাইনাস 2OP OQ cos অফ POQ। তার মানে OP স্কোয়ার মানে R1 এর স্কোয়ার R2 এর স্কোয়ার মাইনাস 2OP, তার মানে R1 R2 cos অফ থিটা 2 মাইনাস থিটা 1। এইটা হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র তাহলে আমরা দুইভাবেই দেখালাম, একটা হচ্ছে কার্তেশীয় পদ্ধতি, একটা হচ্ছে পোলার পদ্ধতি। পোলার পদ্ধতির বেলায় রুট ওভার R1 এর স্কোয়ার প্লাস R2 এর স্কোয়ার মাইনাস 2 R1 R2 cos অফ থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে এই পদ্ধতিতেও আমরা বের করতে পারি পোলার স্থানাঙ্ক যদি জানা থাকে।
আর কার্তেশীয় স্থানাঙ্ক জানা থাকলে আমরা ওই পদ্ধতিতে বের করব। তাহলে এই চ্যাপ্টারের মোটামুটি সব সূত্র শেষ। আজকের মতো তাহলে আমরা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থাকবে, সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আগামীতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।